নমস্কার। আমরা যা কিছু দেখি, শুনি বা পড়ি তার সবই কিন্তু একটা অদৃশ্য নদীর স্রোতের মতো আমাদের কাছে এসে পৌঁছায়। কিন্তু এই যে গ্লোবাল মিডিয়ার নদী, এর স্রোতটা আসলে কারা নিয়ন্ত্রণ করছে? চলুন আজকের এই আলোচনাতে সেই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, কখনো কি এটা মাথায় এসেছে যে একটা বড়সড় হলিউডি সিনেমা কি করে একই দিনে টোকিও, বার্লিন আর আমাদের পাশের সিনেমা হলটাতেও মুক্তি পেয়ে যায়? ভাবলে অবাক লাগে, তাই না? এই যে একটা কানেকশন, এর পেছনে কিন্তু মিডিয়া ফ্লোর একটা বিরাট গল্প লুকিয়ে আছে। চলুন পুরো বিষয়টাকে একটা বিশাল নদীর মতো করে ভাবি। একটা গ্লোবাল মিডিয়া নদী যার স্রোত সারা দুনিয়ায় বয়ে চলেছে। আর জানেন তো, সব নদীর মতোই এই নদীরও একটা প্রধান, খুব শক্তিশালী স্রোত আছে। আর সেই প্রধান স্রোতটাই হল আমেরিকানা বা আমেরিকান সংস্কৃতি। এই স্রোতটা এতটাই পাওয়ারফুল যে নদীর বেশিরভাগ জলই যেন একদিকেই বয়ে নিয়ে যায়। টেকনিক্যালি একে বলা হয় ডমিনেন্ট ফ্লো বা প্রভাবশালী প্রবাহ। সোজা কথায়, হাতে গোনা কয়েকটা পশ্চিমা দেশ, বিশেষ করে আমেরিকা থেকে সিনেমা, টিভি শো, খবরের একটা বিশাল একমুখী স্রোত, যেটা কিনা বাকি বিশ্বের দিকে বয়ে চলে, অনেকটা উঁচু থেকে নিচের দিকে জল গড়িয়ে পড়ার মতো। এই ডমিনেন্ট ফ্লোয়ের ব্যাপারটা নিউজের জগতেও একদম পরিষ্কার। ভাবা যায়, সারা দুনিয়ার প্রায় ৮০% আন্তর্জাতিক খবর আসে হাতে গোনা মাত্র ৩টা এজেন্সি থেকে: আমেরিকার অ্যাসোসিয়েটেড প্রেস, ব্রিটেনের রয়টার্স আর ফ্রান্সের এএফপি। মানেটা কি দাঁড়ালো? আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, খবরের জন্য কিন্তু ঘুরে ফিরে ওই কয়েকটা সোর্সের উপরই ভরসা করতে হয়। আর এই প্রবাহের রাজনৈতিক গুরুত্ব যে ঠিক কতটা, সেটা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের একটা কথা শুনলেই বোঝা যায়। উনি একবার বলেছিলেন, আমি সিআইএর চেয়ে সিএনএন থেকে বেশি তথ্য পাই। বিশ্ব রাজনীতিতে মিডিয়ার এই যে বিরাট প্রভাব, একে প্রায়ই সিএনএন এফেক্ট বলা হয়ে থাকে। আর এই প্রভাবটা কিন্তু শুধু খবরেই আটকে নেই। সিনেমার কথা ভাবুন, হলিউড তো পুরো গ্লোবাল বক্স অফিসেই রাজত্ব করে। টেলিভিশনের দিকে তাকালে আমেরিকান শোগুলোই সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়। এমনকি পৃথিবীর প্রায় ৮০% মিউজিক মার্কেট কন্ট্রোল করে মাত্র কয়েকটা পশ্চিমা কর্পোরেশন। আর বিজ্ঞাপন, বিশ্বের সবচেয়ে বড় 4টে বিজ্ঞাপন এজেন্সির মাথাতেও কিন্তু আছে আমেরিকা, যারা কিনা দুনিয়া জুড়ে আমাদের কেনাকাটার অভ্যাসটাকেই গড়ে তুলছে। এর অর্থনৈতিক দিকটাও কিন্তু বিশাল। শুধু ২০০৪ সালের একটা সংখ্যা বলি, সে বছর আমেরিকা প্রায় $10.4 বিলিয়ন ফিল্ম আর টেলিভিশন কন্টেন্ট বিদেশে রপ্তানি করেছিল। এই এনর্মাস অঙ্কটাই বুঝিয়ে দেয় যে এই প্রভাবশালী স্রোতটা কতটা শক্তিশালী। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না, কারণ মিডিয়ার এই নদীটা কিন্তু ১০০ ভাগ একমুখী নয়। নদীর মূল স্রোতের উল্টো দিকেও ছোট ছোট কিন্তু বেশ শক্তিশালী কিছু স্রোত তৈরি হচ্ছে। চলুন তো দেখি সেগুলো কি। এই স্রোত বা কন্ট্রাফ্লো ডমিনেন্ট ফ্লোয়ের একদম বিপরীত। যেখানে ডমিনেন্ট ফ্লো আসে গ্লোবাল নর্থ বা উন্নত বিশ্ব থেকে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের দিকে, সেখানে কন্ট্রাফ্লো যায় সাউথ থেকে সারা দুনিয়ায়। এটা একমুখী নয়, বরং নানা দিকে ছড়িয়ে পড়ে। আর এর লক্ষ্য গ্লোবাল পপ কালচার তৈরি করা নয়, বরং নির্দিষ্ট ভৌগোলিক আর সাংস্কৃতিক গোষ্ঠীর জন্য কন্টেন্ট বানানো। আর এই কন্ট্রাফ্লোয়ের সুপারস্টার কারা? ভারতের বলিউড, ল্যাটিন আমেরিকার টেলিনভেলা যার দর্শক সারা বিশ্বে, কাতার ভিত্তিক নিউজ নেটওয়ার্ক আল জাজিরা, দক্ষিণ কোরিয়ার মিউজিক আর ড্রামা মানে আমাদের সবার পরিচিত কোরিয়ান ওয়েভ, আর জাপানের অ্যানিমে যার ফ্যান তো বিশ্বজুড়ে। এগুলো সবই কিন্তু প্রান্ত থেকে কেন্দ্রে উঠে আসা দারুণ সব উদাহরণ। এই স্রোতগুলোর একটা খুব ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ দিক আছে। এগুলো ডায়াসপোরিক পাবলিক স্ফিয়ার তৈরি করতে সাহায্য করে। মানে যারা নিজেদের দেশ ছেড়ে অনেক দূরে থাকেন, এই মিডিয়া কন্টেন্টগুলো তাদের নিজের ভাষা আর সংস্কৃতির সাথে একটা যোগসূত্র তৈরি করে দেয়। বেশ, তাহলে একটা প্রশ্ন আসেই, যখন এই বড় আমেরিকান স্রোত আর স্থানীয় উল্টো স্রোতগুলো মুখোমুখি হয়, তখন ঠিক কি হয়? এখানেই কিন্তু একটা নতুন কৌশলের জন্ম হয়। এই কৌশলটার নাম হল গ্লোকালাইজেশন। এটা এমন একটা স্ট্র্যাটেজি যেখানে বড় বড় গ্লোবাল মিডিয়া কোম্পানিগুলো তাদের কন্টেন্টকে স্থানীয় সংস্কৃতি আর ভাষার সঙ্গে মানিয়ে নেয়। সোজা কথায়, গ্লোবাল আর লোকালকে মিশিয়ে একটা নতুন জিনিস তৈরি করে। আর এই কৌশলের একটা সেট প্ল্যান আছে। প্রথমে তার একটা বড় আন্তর্জাতিক বাজারে ঢোকে, তারপর ভাষা, থিম বা ফরম্যাট বদলে কন্টেন্টকে লোকাল করে তোলে। এরপর স্থানীয় প্রোডাকশন স্টুডিওর সাথে পার্টনারশিপ করে, আর ফাইনালি সেখানকার দর্শক আর বিজ্ঞাপনের বাজার দুটোই নিজেদের দখলে নিয়ে আসে। এর উদাহরণ তো আমাদের চোখের সামনে প্রচুর। যেমন ধরুন, রুপার্ট মার্ডকের স্টার টিভি ভারতে এসে স্টার প্লাসের মতো চ্যানেল বানিয়ে ফেলল। ডিজনি চীনে গিয়ে স্থানীয় ভাষায় মিকি মাউস ম্যাগাজিন বের করল। এমনকি চীনের লোককথা নিয়েও শো বানাল।
এমটিভি তো ল্যাটিন আমেরিকার জন্য একটা গোটা চ্যানেলই আছে। নিউজউইক ম্যাগাজিনও জাপানি, স্প্যানিশ বা আরবি ভাষায় তাদের লোকাল এডিশন বের করে। কিন্তু এই সবকিছুর পেছনে যে অর্থনীতিটা কাজ করছে তার ছবিটা ঠিক কেমন? চলুন এবার একটু টাকার প্রবাহটা ফলো করা যাক। সত্যি কথা বলতে কি, এই কন্ট্রাফ্লো আর গ্লোকালাইজেশনের এত উত্থানের পরেও অর্থনৈতিক ভারসাম্যহীনতাটা কিন্তু সাংঘাতিক। মানে এই নতুন মিডিয়া শক্তিগুলো এখনও অর্থনৈতিক দিক থেকে ডমিনেন্ট ফ্লোয়ের ধারে কাছেও আসতে পারেনি। অর্থনীতির দিকটা দেখলে তো ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। ধরুন শুধু 2004 সালের একটা হিসেব দেখা যাক। ওই বছর আমেরিকা ফিল্ম আর টিভি কন্টেন্ট বেছেছে, মানে রপ্তানি করেছে প্রায় $10.48 বিলিয়ন, আর কিনেছে কতটুকু, মানে আমদানি করেছে মাত্র $0.34 বিলিয়ন। তার মানে যা কিনেছে তার প্রায় 30 গুণ বেশি বিক্রি করেছে। বিশাল একটা ফারাক, তাই না? আর ইউরোপের সঙ্গে তুলনা করলে তো এই বৈষম্যটা আরও চমকে দেওয়ার মতো। ওই একই বছরে আমেরিকা ইউরোপে যা রপ্তানি করেছে তা ইউরোপ থেকে আমদানির চেয়ে 120 গুণ বেশি ছিল। 120 গুণ। তাহলে এই গ্লোবাল মিডিয়া নদীর ভবিষ্যৎ কি? স্রোতের গতিপথ কি শেষ পর্যন্ত বদলাবে? এখানে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে বিপরীত স্রোতগুলো আমরা দেখছি, বলিউড, টেলিনোভেলা, কে-পপ, এগুলো কি প্রভাবশালী সিস্টেমটার জন্য সত্যি সত্যি কোনো চ্যালেঞ্জ? এগুলো কি পারবে একটা সত্যিকারের বৈচিত্র্যময়, একটা মাল্টিপোলার মিডিয়া জগৎ তৈরি করতে? নাকি এর আরেকটা দিকও আছে? হতে পারে এরা আসলে ওই প্রভাবশালী বাণিজ্যিক সিস্টেমের নিয়মকানুনগুলোই ভালো করে শিখে দিচ্ছে, আর শেষমেশ ওই একই নদীরই আর একটা স্রোতে পরিণত হচ্ছে। মিডিয়ার ভবিষ্যৎ ঠিক কোন দিকে বইবে, এ বিতর্কটা কিন্তু এখনও চলছে।